গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ক্লাস 11th চ্যাপ্টার অর্থাৎ শ্বসন এই অংশ থেকে ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই বলি যে এটা সবাত শ্বসনের চতুর্থ পর্যায়, যা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা অর্থাৎ যে অন্তঃপর্দা ভিতরের দিকে খাঁজ হয়ে গিয়ে ক্রিস্টি গঠন করে সেই অন্তঃপর্দার মধ্যেই সম্পন্ন হয়। এবং এই চতুর্থ পর্যায়ে আমরা এখানে যে ছবিটা দেখছি তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহি আবরণী অর্থাৎ আউটার মেমব্রেন। এটা আউটার মেমব্রেন এবং এই যে অংশটা তোমরা দেখছো এটা হচ্ছে অন্তঃপর্দা এবং অন্তঃপর্দা ভিতরের দিকে খাঁজ হয়ে গিয়ে দেখো ক্রিস্টি গঠন করেছে, এটা ক্রিস্টির একটা অংশ। এখন এই অন্তঃপর্দার মধ্যেই একাধিক কমপ্লেক্স গঠিত হয়ে সেখানে কিন্তু এই ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে থাকে। সুতরাং মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণী হচ্ছে এই ইলেকট্রন পরিবহন তন্ত্রের ঘটনাস্থল। এইবার আমরা আসি যে ইলেকট্রন পরিবহন তন্ত্র কী। দেখো, সবাত শ্বসনের চতুর্থ পর্যায় হলো ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবং এখানে দেখো, আমরা যদি এর সংজ্ঞায় আসি তাহলে আমরা যেটা বলবো যে সবাত শ্বসনের যে অন্তিম পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা অর্থাৎ ক্রিস্টির ওপর বিভিন্ন ইলেকট্রন বাহকগুলি যে প্রক্রিয়ায় বিজারিত এনএডি ও এফএডিকে অর্থাৎ বিজারিত অবস্থায় এনএডিএইচ এবং এফএডিএইচ2কে জারিত করে এবং আণবিক অক্সিজেনের উপস্থিতিতে তাদের জল ও উচ্চ ক্ষমতা সম্পন্ন এটিপিতে রূপান্তরিত করে তাকেই ইলেকট্রন পরিবহন তন্ত্র বলে। তাহলে কি হলো সংজ্ঞাটা? না, সবাত শ্বসনের যে পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার এই অন্তঃপর্দার ওপর একাধিক ইলেকট্রন ক্যারিয়ারের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় এনএডিএইচ এবং এফএডিএইচ2 থেকে সরাসরি এটিপি এবং জল উৎপন্ন হয় এবং এই জারণের ক্ষেত্রে অক্সিজেনের ব্যবহার হয়, তাকেই আমরা ইলেকট্রন পরিবহন তন্ত্র বলে থাকি। দেখো, তোমরা দেখেছো অলরেডি যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে যে জারণমূলক বিক্রিয়াগুলো ঘটে সেখানে আণবিক অক্সিজেন লাগে না, অর্থাৎ গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিয়াকশান এবং ক্রেবস চক্র এই তিনটে পর্যায়েই কিন্তু আমাদের আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না। এক্ষেত্রে তাদের জারক রূপে কাজ করে এনএডি এবং এফএডি। এই এনএডি এবং এফএডি জারক রূপে কাজ করে বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলোকে জারিত করে এবং বিক্রিয়ার শেষে নিজেরা বিজারিত হয়ে এনএডিএইচ এবং এফএডিএইচ2 গঠন করে থাকে। অর্থাৎ এই যে গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিয়াকশান এবং ক্রেবস চক্রে উৎপন্ন এনএডিএইচ, এই এনএডিএইচ এবং এফএডিএইচ2 জারিত হয়ে এই অন্তঃপর্দার মধ্যে এটিপি তৈরিতে সক্ষম হয় যে প্রক্রিয়ায়, সেটাকেই আমরা বলছি ইলেকট্রন পরিবহন তন্ত্র। দেখো, ইলেকট্রন পরিবহন তন্ত্র এর যে ঘটনা অর্থাৎ অক্সিডেটিভ ফসফোরাইলেশন অর্থাৎ এটিপি উৎপাদন, এটা হওয়ার জন্য অন্তঃপর্দায় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় 4টে কমপ্লেক্স থাকে: কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4। এই 4টে কমপ্লেক্স এরা হচ্ছে এনজাইম কমপ্লেক্স। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ইলেকট্রন পরিবহন তন্ত্র পরিচালনা করার জন্য 4টি এনজাইম কমপ্লেক্স আলাদা আলাদাভাবে অবস্থান করে। কমপ্লেক্স 1, আমরা এই যে কমপ্লেক্স 1 এর নাম হচ্ছে এনএডিএইচ ডিহাইড্রোজিনেজ বা এনএডিএইচ কিউ রিডাক্টেজ কমপ্লেক্স। অর্থাৎ তোমরা শুধু এই একটা নামই বলতে পারো, এনএডিএইচ ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স। এটা একটা এনজাইমের নাম, ডিহাইড্রোজিনেজ জাতীয় এনজাইম। এই এনজাইমটাই এই কমপ্লেক্সটা তৈরি করেছে।
অর্থাৎ কমপ্লেক্স 1 হচ্ছে NADH ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স বা NADHQ রিডাকটেজ কমপ্লেক্স। এই কমপ্লেক্সে NADH উপস্থিত হলে, এই যে দেখো NADH উপস্থিত হলে এই NADH ডিহাইড্রোজেনেজ এনজাইম দ্বারা জারিত হয় এবং এই বিক্রিয়ার ফলে দুটো হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। এই কমপ্লেক্সে ডিহাইড্রোজেনেজ উৎসেচক ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড বা FMN ও কয়েকটি ফেরাস সালফার কেন্দ্র থাকে। কমপ্লেক্স 1-এর পাশেই থাকে ইউবিকিউনন, এই যে ইউবিকিউনন এটা পাশেই থাকে, এটা একটা ইলেকট্রন ক্যারিয়ার। এই ইলেকট্রন বাহক যা ইলেকট্রনকে NADH থেকে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2-এ পাঠাতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে NADH যখন এখানে হাজির হচ্ছে তখন এই NADHকে আমাদের NADH জারিত করে এবং জারিত করার ফলেই এখান থেকে দুটো হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, যেগুলোকে এই ইউবিকুইনন ধারণ করে এবং আলটিমেটলি তাদের কমপ্লেক্স 3-তে নিয়ে যায়। অপর দিকে আমরা যদি দেখি কমপ্লেক্স 2, এই কমপ্লেক্স 2টা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম। এই সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম এর অপর নাম সাকসিনেট কিউ রিডাকটেজ কমপ্লেক্স। দেখা গেছে যে ক্রেবস চক্রে উৎপন্ন সাকসিনিক অ্যাসিড এইখানে জারিত হয়ে ফিউমারিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং এই বিক্রিয়ার ফলে উৎপন্ন ইলেকট্রন আবার ইউবিকুইননে ফিরে আসে। এই যে ইউবিকুইননে ফিরে আসছে, এই বিক্রিয়ার ফলে ইউবিকুইনন বিজারিত হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে NADH থেকে যে ইলেকট্রন নির্গত হচ্ছে এই এনজাইমের জারণের ফলে সেই ইলেকট্রন সোজা ইউবিকুইননে চলে আসছে। অপরদিকে সাকসিনেটকে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ ভেঙে দিয়ে যে ইলেকট্রন নির্গত করছে তাও ইউবিকুইননে চলে আসছে। এবার আসছে কমপ্লেক্স 3। ইউবিকুইনন করতে কিন্তু কমপ্লেক্স 3টার নাম দেখো, কমপ্লেক্স 3টাকে বলা হয় সাইটোক্রোম BC1 কমপ্লেক্স বা সাইটোক্রোম C রিডাকটেজ কমপ্লেক্স। অর্থাৎ এখানে যে এনজাইমটা সেটা হচ্ছে রিডাকটেজ এনজাইম, সাইটোক্রোম রিডাকটেজ এনজাইম, বা এটাকে সংক্ষেপে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স বলতে পারো। সাইটোক্রোম B, সাইটোক্রোম C1 কমপ্লেক্স বলা হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে বিজারিত ইউবিকুইনন যখন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলো তখন ইউবিকুইনন সেই ইলেকট্রন কমপ্লেক্স 3কে দেয় এবং কমপ্লেক্স 3কে বিজারিত ইউবিকুইনন থেকে পরবর্তী পর্যায়ে ইলেকট্রন এই কমপ্লেক্সে আসায় ইউবিকুইনন আগের মতো জারিত হয়ে যায়। এরপর BC1 কমপ্লেক্স, অর্থাৎ এই ইলেকট্রন BC1 কমপ্লেক্স থেকে সাইটোক্রোম C এর মাধ্যমে কমপ্লেক্স 4-এর দিকে এগোয়। অর্থাৎ আমরা দেখলাম ইউবিকুইনন এখান থেকে যে ইলেকট্রন পেল, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলো, সেই ইলেকট্রনটা এই কমপ্লেক্সকে দিয়ে দেয়। সাইটোক্রোম BC1 কমপ্লেক্স ইলেকট্রনটা যখন পায় তখন জারিত হয়ে যায়। এবার সেই ইলেকট্রনটাকে সাইটোক্রোম Cকে দেওয়া হয়, এটা হচ্ছে একটা ইলেকট্রন ক্যারিয়ার। যখন এই ইলেকট্রনটা একে ডোনেট করা হয় সাইটোক্রোম Cকে, তখন সাইটোক্রোম C সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে কমপ্লেক্স 4কে দেয়। এই কমপ্লেক্স 4টা হচ্ছে সাইটোক্রোম AA3 কমপ্লেক্স বা সাইটোক্রোম C অক্সিডেজ কমপ্লেক্স। এটাকে বলা হয় সাইটোক্রোম A3 কমপ্লেক্স বা সংক্ষেপে সাইটোক্রোম C অক্সিডেজ কমপ্লেক্স। এই কমপ্লেক্স 4-এ আমরা দেখি যে সাইটোক্রোম A এবং সাইটোক্রোম A3 থাকে, যা কমপ্লেক্স 3 থেকে আসা ইলেকট্রন গ্রহণ করায় সাইটোক্রোম BC1 পুনরায় জারিত হয়। এই কমপ্লেক্স থেকে নির্গত ইলেকট্রন হাইড্রোজেন আয়ন ও অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে জলে পরিণত হয়। অর্থাৎ আমরা এখানে যদি দেখাই যে এখান থেকে ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করে হাইড্রোজেন আয়নকে সঙ্গে নিয়ে বিক্রিয়া করে সেখান থেকে জল তৈরি হয়। এখানে সেটা দেখানো নেই, আমরা পরের ছবিতে আসছি। তাহলে আমরা একটু সংক্ষেপে বোঝানোর জন্য এটা বললাম যে NADH থেকে NADH ডিহাইড্রোজেনেজের মাধ্যমে যে ইলেকট্রন নির্গত হলো সে ইউবিকুইনন পেল। আবার সাকসিনেট থেকে সাকসিনেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে যখন জারণ ঘটলো ইলেকট্রন নির্গত, সেটাও ইউবিকুইনন পেল। অর্থাৎ ইউবিকুইনন নামক যে ইলেকট্রন ক্যারিয়ার বাহক সে
ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলো, সেই ইলেকট্রনকে কমপ্লেক্স 3 সাইটোক্রোম BC1 কমপ্লেক্সকে ডোনেট করলো, তাহলে তার ফলে এ তখন জারিত হয়ে গেল এবং এই ইলেকট্রনটা এরপর সাইটোক্রোম সিকে দিল। সাইটোক্রোম সি সেই ইলেকট্রনকে সাইটোক্রোম A3 কমপ্লেক্সকে অর্থাৎ কমপ্লেক্স 4কে দিল, সে এবার অক্সিজেনকে দিল। এইভাবে কিন্তু আলটিমেটলি একটা ইলেকট্রনের প্রবাহ হয় এবং এই পুরো ঘটনাটা 4টে কমপ্লেক্সের মাধ্যমে ঘটছে। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এই 4টে এনজাইম কমপ্লেক্সের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় একটা ইলেকট্রনের প্রবাহ ঘটছে। এই প্রবাহ পথটাকেই আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে থাকি। আমরা এই ছবির মাধ্যমে আরেকবার দেখাই। এটা দেখো মাইটোকন্ড্রিয়ার টোটাল এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অন্তঃপর্দা অর্থাৎ ক্রিস্টি। এই অন্তঃপর্দার মধ্যে 4টে কমপ্লেক্স রয়েছে। কমপ্লেক্স 1 তোমরা দেখতে পাচ্ছ, এটা কমপ্লেক্স 1, এটা হচ্ছে কমপ্লেক্স 2, এটা হচ্ছে কমপ্লেক্স 3, এটা হচ্ছে কমপ্লেক্স 4। অর্থাৎ আমরা আগেই কমপ্লেক্সগুলোর নাম তোমাদের বলেছি এবং কমপ্লেক্স 1-এ NADH ঢুকছে, দেখো FMN এর মাধ্যমে দিয়ে ইউবিকুইননকে দিচ্ছে ইলেকট্রন, আমরা দেখিয়েছি। আর অপর দিকে NADH নিজে জারিত হয়ে যাচ্ছে NAD প্লাসে ইলেকট্রনটা খাওয়া যাওয়ার জন্য, সেই ইলেকট্রনটাকে নিয়ে ইউবিকুইনন নিচ্ছে। অপর দিকে দেখো এখানে সাকসিনেট পিউমারেজ অর্থাৎ যেটাকে আমরা FADH2 বলি, FADH2 কমপ্লেক্স 2 থেকে শুরু করছে এবং নিজে দেখো জারিত হয়ে FAD গঠন করছে এবং ইলেকট্রনটাকে আলটিমেটলি দিচ্ছে ইউবিকুইননকে। এখান থেকে ইউবিকুইনন সেই ইলেকট্রনকে দিচ্ছে কমপ্লেক্স 3কে, কমপ্লেক্স 3 সাইটোক্রোম B সাইটোক্রোম সিকে দিচ্ছে এবং আলটিমেটলি সাইটোক্রোম সি সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে কমপ্লেক্স 4কে পাঠাচ্ছে, সেখানে সাইটোক্রোম A3 কমপ্লেক্স রয়েছে এবং ফাইনালি সেই এখান থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে সেই ইলেকট্রনটাকে কাজে লাগিয়ে দুটো হাইড্রোজেন আয়ন এবং আমাদের হাফ আণবিক অক্সিজেনকে নিয়ে, অর্থাৎ দুটো হাইড্রোজেন আয়ন মানে দুটো প্রোটন দুটো ইলেকট্রনকে নিউট্রাল করছে আর এখান থেকে দুটো হাইড্রোজেন আর হাফ অক্সিজেনকে নিয়ে H2O গঠন করছে। এইভাবে এখান থেকে আমরা জল পেয়ে যাচ্ছি, অর্থাৎ শেষমেশ জলে পরিণত হচ্ছে। এবার এই জায়গাটায় তোমাদের দেখতে হবে যে একটা ইলেকট্রনের ফ্লো হচ্ছে, একটা NADH থেকে কমপ্লেক্স 1 ইউবিকুইনন, কমপ্লেক্স 2 ইউবিকুইনন, কমপ্লেক্স 3 কমপ্লেক্স 4 এবং ফাইনালি ATP সিনথেসিস যে চ্যানেল রয়েছে সেই পর্যন্ত। অপর দিকে আমরা FADH2 দেখছি কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এবং F1 F0 বস্তু পর্যন্ত, অর্থাৎ একটা দীর্ঘ পথ ইলেকট্রনের প্রবাহ ঘটছে এবং যখন একটা দীর্ঘ পথ ইলেকট্রনের প্রবাহ হয় তখন তোমাদের মনে রাখতে হবে যে মাঝপথে যখন ইলেকট্রনের ফ্লো হয় একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে, তখন সেখানে এই ইলেকট্রন ক্যারিয়ারগুলো যখন ইলেকট্রনকে ক্যারি করে নিয়ে যায় তখন মাঝপথে সে কিন্তু এনার্জি ছাড়তে যায়, এনার্জি লস করতে যায় এবং যেখানে ছেড়ে যাওয়া এনার্জির লস করা এনার্জির পরিমাণ 0.33 মিলিভোল্ট বা তার থেকে বেশি, সেই জায়গাটাকে কাজে লাগিয়েই একটা ফসফেট বন্ড অনায়াসে তৈরি হতে পারে। কারণ একটা ফসফেট বন্ড তৈরি করতে বন্ডিং এনার্জি লাগে 0.33 মিলিভোল্ট। তাই সেক্ষেত্রে যেখানে লস করা এনার্জির পরিমাণ 0.33 মিলিভোল্ট, সেখানে অনায়াসে একটি ফসফেট বন্ড তৈরি হতে পারে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ADP যার দুটো ফসফেট বন্ড আছে ওই লস করা এনার্জিটাকে কাজে লাগিয়ে আরেকটা ফসফেট বন্ড তৈরি করে ADP থেকে ATP ফর্ম করতে পারে, অর্থাৎ ফসফোরাইলেশন হয়। যেহেতু ইলেকট্রনের প্রবাহটা আলটিমেটলি অক্সিজেনের পর্যন্ত হচ্ছে, অক্সিজেন তাকিয়ে রয়েছে, এইখানেই অক্সিজেন ইউজ হচ্ছে সবাত শ্বসনে, তো এই অক্সিজেনের দিকেই একটা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। এই প্রবাহ পথটার মাঝে ছেড়ে যাওয়া এনার্জিকে কাজে লাগিয়ে ATP তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়, অর্থাৎ প্রান্তীয় জারণে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। এবং তিনটে জায়গা আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি, তিনটে জায়গাতে ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ 0.36 মিলিভোল্ট, যেটাকে কাজে লাগিয়ে তিনটে জায়গাতে তিনটে ATP তৈরি হয় এক অণু NADH এর থেকে যে ইলেকট্রন আসে, অর্থাৎ NADH থেকে যে ইলেকট্রন নির্গত হয় কমপ্লেক্স 1 ইউবিকুইনন, কমপ্লেক্স 3 কমপ্লেক্স 4 এবং ফাইনালি F1 F0 বস্তু পর্যন্ত যায়। তিনটে জায়গা রয়েছে যেখানে ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ যথেষ্ট বেশি, তার ফলে তিনটে জায়গায়
অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটিয়ে 3 অণু এটিপি তৈরি হয়। কিন্তু কমপ্লেক্স 2 থেকে যেহেতু FADH2 স্টার্ট করছে, সেই জন্য তার ক্ষেত্রে মাত্র দুটো জায়গা পাওয়া যায়, অর্থাৎ FADH2 জারিত হয়ে যে ইলেকট্রন নির্গত করছে, সেই ইলেকট্রনের প্রবাহ পথ যখন ঘটছে মাত্র দুটো জায়গা পাওয়া যায় যেখানে ফসফেট বন্ড তৈরি করে দুটো এটিপি তৈরি করা যায়। সেই কারণে তোমাদের আগে বলেছিলাম যে এখনও NADH থেকে 3টে এটিপি এবং এখনও FADH2 থেকে দুটো এটিপি তৈরি হয়ে থাকে। দেখো, এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, কমপ্লেক্স 1 থেকে যখন ইউবিকুইননে আসছে, এই জায়গায় যখন ইলেকট্রনের একটা প্রবাহ হয় তখন ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ 0.36 মিলিভোল্ট হয়, যেখানে কাজে লাগিয়ে এইখানে একটা ফসফেট তৈরি হয়। এটা প্রথম এটিপি তৈরি হচ্ছে এই জায়গাটায়। নেক্সট হচ্ছে কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4-এ যখন যাচ্ছে তখন সেখানে সাইটোক্রোম C1 থেকে সাইটোক্রোম C-এ যখন যাচ্ছে ইলেকট্রন, সেখানে ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ 0.36 মিলিভোল্ট। তাই এখানে একটা এটিপি তৈরি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। আর একদম শেষে অর্থাৎ কমপ্লেক্স 4 থেকে যখন অক্সিজেনের দিকে যাচ্ছে অর্থাৎ F1F0 বস্তুতে, সেখানে কিন্তু একটা এটিপি তৈরি হয়। অর্থাৎ দেখো, আমরা যদি দেখি NADH থেকে নির্গত ইলেকট্রন যে পথ ধরে প্রবাহিত হচ্ছে ক্রিস্টির মধ্য দিয়ে, সেখানে 3টে জায়গা রয়েছে কমপ্লেক্স 1 থেকে ইউবিকুইননের মাঝে, কমপ্লেক্স 3-তে এবং কমপ্লেক্স 4-এ। 3টে জায়গায় 3 অণু এটিপি পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু আমাদের FADH2 এখান থেকে স্টার্ট করে কমপ্লেক্স 2 থেকে, এখানে কোনো এটিপি রিলিজ হয় না রাত থেকে ইলেকট্রন। কারণ এখানে কেন হয় না? কারণ ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ 0.33 মিলিভোল্টের কম হয়। তো সেই ইলেকট্রনটা যখন ইউবিকুইনন হয়ে কমপ্লেক্স 3-তে যায়, কমপ্লেক্স 3-তে একটা এটিপি প্রোডাকশন করে, কমপ্লেক্স 4 থেকে F1F0 বস্তুতে একটা করে। সেই কারণে এক্ষেত্রে আমরা FADH2 থেকে নির্গত ইলেকট্রন থেকে দুটো এটিপি আমরা পাই। এই কারণে আমরা বলি যে 1 মলিকুল FADH2 ইকুয়াল টু 2 মলিকুলস এটিপি, আর 1 মলিকুল NADH ইকুয়াল টু 3 মলিকুলস এটিপি। তাহলে তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে বুঝতে পারলে। দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একদম শেষে অর্থাৎ কমপ্লেক্স 4-এর পর আমাদের এখানে F1F0 বস্তু থাকে, যেটা তোমরা জানো যে ক্রিস্টির মধ্যে অনেকটা গদার মতো দেখতে বা টেনিস র্যাকেটের মতো দেখতে গঠনগুলোকে আমরা F1F0 বস্তু বলি, যার এই অংশটাকে বলে F0 এবং ওপরের গোল অংশটাকে বলে F1, যা মোরান এবং ফার্নান্ডেজ সাব ইউনিট নামেও পরিচিত। এটা কমপ্লেক্স 4-এর পর থাকে। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে ইলেকট্রন পরিবাহিত হওয়ার সময় মাইটোকন্ড্রিয়ার ধাত্র অঞ্চল থেকে অন্তঃপর্দার মধ্য দিয়ে হাইড্রোজেন আয়ন বহিঃপ্রকোষ্ঠের দিক থেকে পরিচালিত হয়। তোমরা যদি দেখো, এটা অন্তঃপর্দা, এদিকটা বহিঃপ্রকোষ্ঠ বাইরের দিক, আর এদিকটা হচ্ছে ভেতরের দিক অন্তঃপ্রকোষ্ঠ মাইটোকন্ড্রিয়ার। তো এখানে যদি লক্ষ্য করো যে এদিকে হাইড্রোজেন আয়নের উচ্চ ঘনত্ব থাকে, এবং তার ফলে দেখা গেছে যে উচ্চ ঘনত্ব থাকার কারণে দেখা যায় যে হাইড্রোজেন আয়নগুলো খুব দ্রুত এই চ্যানেলের মধ্য দিয়ে প্রবেশ করে এই দিকে, অর্থাৎ অন্তঃপ্রকোষ্ঠের দিকে প্রবেশ করে। কারণ এদিকে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন থাকার কারণে তারা পরস্পরকে বিকর্ষণ করে, এবং ভেতরের দিকটা নেগেটিভ আয়ন থাকার কারণে আকর্ষণ করে, এবং তার ফলে প্রোটন পাম্পের মধ্য দিয়ে হাইড্রোজেন আয়নগুলো এটিপি সিনথেজ এনজাইমকে ভেদ করে, অর্থাৎ F0 F1-এর মধ্য দিয়ে অন্তঃপ্রকোষ্ঠের দিকে হাইড্রোজেন আয়নগুলোর একটা প্রবাহ হয়। এটা বহিঃপ্রকোষ্ঠের দিক থেকে অন্তঃপ্রকোষ্ঠের দিকে পরিচালিত হয়। এই কারণে অন্তঃপর্দার দুপাশে হাইড্রোজেন আয়নের ঘনত্বযুক্ত অঞ্চল থেকে হাইড্রোজেন আয়নগুলো এটিপি সিনথেজ নামক একটি বিশেষ প্রোটিনের মধ্য দিয়ে মাইটোকন্ড্রিয়ার ধাত্রের দিকে গমন করে। তো এখানে আমরা যদি দেখি যে বিজ্ঞানী পিটার মিচেল উল্লেখ করেন যে হাইড্রোজেন আয়নের অন্তঃপর্দা ভেদ করে ধাত্র অঞ্চলের অভিমুখে গমন প্রক্রিয়াটি অভিস্রবণ প্রক্রিয়ার সমতুল্য। এই প্রক্রিয়াটিকে তিনি রাসায়নিক অভিস্রবণ
বা কেমি অসমোসিস নামে অভিহিত করেন। প্রোটন চালক বলের প্রভাবে শক্তিকে কাজে লাগিয়ে অর্থাৎ প্রোটন মোটিভ ফোর্সকে কাজে লাগিয়ে এডিপি ও পিআই যুক্ত হয়ে এটিপি উৎপাদন প্রক্রিয়াটাকেই অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। আমরা আগেই বলেছি যে এখানে অক্সিজেনের উপস্থিত থাকে, এটা হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমটা হচ্ছে এটিপি সিনথেজ এনজাইম। এই মধ্য দিয়ে যখনই হাইড্রোজেন আয়ন এখানে আসছে, এখানে আণবিক অক্সিজেন রয়েছে, এই হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রনের যে বাহক ইলেকট্রন যে এখানে পৌঁছাচ্ছে, সেই ইলেকট্রনকে গ্রহণ করে হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন যুক্ত হয়ে যেমন জল গঠন করছে, তখন সেখানে ছেড়ে যাওয়া এনার্জিকে কাজে লাগিয়ে এডিপি ইনঅর্গ্যানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে দিচ্ছে। সেই জন্য অক্সিজেনের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটছে বলেই এটাকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলছি। বিজ্ঞানী পিটার মিচেলের মতে এটাই কেমিওসমোসিস নামে পরিচিত। তো আমরা এখানে যদি একটু দেখি যে আণবিক অক্সিজেনের উপস্থিত ছাড়া অর্থাৎ কমপ্লেক্স 4-এর দ্বারা এই প্রক্রিয়াটি কখনোই সম্ভব নয়। যেহেতু এখানে অক্সিজেন না থাকলে এই প্রক্রিয়াটি ঘটে না, অর্থাৎ ফসফোরাইলেশন এটিপির সাথে কোনো যৌগের সাথে ফসফরাস যোগ হলে তাকে ফসফোরাইলেশন বলে। তো অক্সিজেন ছাড়া এই এটিপি ফর্মেশন সম্ভব নয়, সেই জন্য এটাকেই আমরা নাম দিয়েছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে আজকে আমরা ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন পরিবহন তন্ত্র সম্পর্কে জানলাম। আজ এ পর্যন্তই।